ফ্রেন্ডস, আজকে যেটা আলোচনার বিষয়, আমি যদি না আপনারা যদি না শুনতে পারেন আমাকে একটু প্লিজ কনফার্ম করবেন। আজকে যেটা মেন সাবজেক্ট, আজকে আমরা আলোচনার মাধ্যমে কি জানতে চলেছি সেগুলো একটু আজকে বিস্তারিত ভাবে আগে টপিকটা দেখে নিই যে আজকেকার টপিক কি। পূর্ব দিনে আমরা নিউ সিমটমস নিয়ে আলোচনা করছিলাম, আজকেরও ঠিক অনেকটা সেরকম টাইপের প্রেজেন্টেশন, কিন্তু আজকের একটা জিনিস বোঝার বিষয় আছে যে ডক্টর হ্যানিম্যান যেটা তার অর্গাননের বইয়ের মধ্যে কত নম্বর অ্যাপ্রোচ আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যে ওয়ান সাইডেড ডিজিজের ব্যাপারে বলেছেন। ওয়ান সাইডেড ডিজিজ, ওয়ান সাইডেড ডিজিজ কি? one-sided disease, one-sided disease কি? নাম্বার, তাহলে আমরা আজকে বুঝতে চলেছি ওয়ান সাইডেড ডিজিজ কাকে বলে, এবং ওয়ান সাইডেড ডিজিজে আমরা যে ফলো আপ দেখি সেই ফলো আপ কেমন টাইপের হয়। ফলো আপ, ডক্টর হ্যানিম্যান সেখানটায় ফলো আপের কথাও তিনি বলছেন, সেখান থেকে সবকিছু নিয়ে আসা। অ্যাকচুয়ালি ডক্টর বিতুল কাছে কোনো কিছু ক্রিয়েট করেননি, অর্গাননকে ভালো করে বুঝেছেন এবং সেটাকে নথিবদ্ধ করেছেন প্র্যাকটিক্যালি রোগীর মাধ্যমে। তাহলে ওয়ান সাইডেড ডিজিজের ফলো আপ কি এবং ওয়ান সাইডেড ডিজিজ চিকিৎসার গাইডলাইন কি? চিকিৎসার গাইডলাইন কি? গাইডলাইন কি হতে পারে? নাম্বার 1 প্রশ্ন, নাম্বার 2, নাম্বার 3, রাইট? এবং ওয়ান সাইডেড ডিজিজ, আরো একটা প্রশ্ন চলে আসে যে ওয়ান সাইডেড ডিজিজ আমরা কখন দেখতে পাই, অর্থাৎ কি ধরনের পেশেন্টের মধ্যে, মানে কোন গ্রুপ অফ পেশেন্টের মধ্যে বা কোন লেভেল অফ হেলথের পেশেন্টের মধ্যে এই ওয়ান সাইডেড ডিজিজ দেখা যায়। লেভেল অফ হেলথের কত নম্বর শ্রেণীতে দেখা যায় এবং কেন দেখা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইবারে আসেন ধারাবাহিকভাবে আলোচনায়। এখানটায় কি বলা হচ্ছে, তাহলে আজকেকার টপিক ওয়ান সাইডেড ডিজিজ। যারা খুবই সিরিয়াসলি ভাবে সমস্ত ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করতে চান এবং যারা চান যে খুবই জর্জর হালত বা খুবই একটা খারাপ কন্ডিশনের রোগী, খুবই ক্রনিক দশায় পতিত একজন রোগী, সেরকম একটা রোগীর ট্রিটমেন্ট কেমন ভাবে হতে পারে এবং সেখানটায় ফলো আপ আমরা কেমন দেখতে পারি। প্রচলিত ধারণা অনুযায়ী সিমটোলজি কমে যাবে, খুবই ভালো জিনিস, ব্যাস মাথা যন্ত্রণা আরাম হলেই ওকে, মেডিসিন ঠিক আছে, এই ধরনের চিন্তা যারা অধিকারী বা এই ধরনের ট্রিটমেন্টের সিস্টেমে এই সমস্ত অবজারভেশনের কোনো গুরুত্ব নাই। কিন্তু যারা খুবই সিরিয়াসলি ভাবে রোগীকে বিবেচনা করতে চান এবং সঠিকভাবে কিওর করতে চান, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই প্রাণবন্ত ক্লাস হতে চলেছে। যেহেতু অলরেডি আমি 24 মিনিট টাইম ওয়েস্ট করে ফেলছি, অ্যাকচুয়ালি টাইমটা বুঝতে ভুল হয়েছে, সরি, আপনাদের একটু বসিয়ে রেখেছিলাম না জানতেই। তাহলে এখানটায় কি বলা হচ্ছে আমরা আগে গ্রাফটাকে একটু বুঝে নেব, তারপরে আমরা আস্তে আস্তে আলোচনা করতে যাই। The original complaints is somewhat better. Original complaints অর্থাৎ চিপ কমপ্লেন্স, এটা আপনারা দেখতেছেন, আমি যেটা লিখতেছি দেখছেন, এটা হচ্ছে অরিজিনাল কমপ্লেন্সটা অনেকটা কমছে, কোনো ভাবে একটু কমেছে, but new symptoms prevail in the case and completing the remedy better.
কিন্তু যে নিউ সিমটমস এসছে, এই যে নিউ সিমটমস, আপনি ওষুধ এখান থেকে দেওয়া শুরু করেছেন, ধরেন এটা ফার্স্ট ডে আর এটা হচ্ছে 30 ডে, মানে 30 দিন পরে। তো 30 দিন পরে যখন আপনি দেখতেছেন, তখন আপনি দেখতেছেন যে কিছু সিমটোলজি, যেটা ডট ডটের দ্বারা বোঝানো হয়েছে, কিছু সিমটমস এখানটায় নতুন ভাবে দেখা দিয়েছে। আগের দিনে আলোচনায় যারা ছিলেন তারা ব্যাপারটা পরিষ্কার বুঝবেন, সেখানে আমি বলেছিলাম ওয়ান সাইডেড ডিজিজের ব্যাপারে হালকা করে। তো এখানটায় নিউ সিমটোলজি বিকশিত হয়েছে, এবং যতটা না চিফ কমপ্লেন্সের সমস্যা, এই যে গ্রাফটা আপনি, সরি আমার ট্যাবটা বন্ধ হয়ে গেছে, একটা মিনিট প্লিজ ওয়েট। তো গ্রাফটা আপনারা দেখে নিয়েছেন, আমি একটু মুখে বলে নি, একটু পরে আবার স্লাইড হাজির করছি। শোনা যাচ্ছে না পরিষ্কার? শোনা যাচ্ছে স্যার। ওকে, তাহলে যতটা না সিমটমস আপনারা যে ডট ডট রেখাটা দেখছিলেন, যেটা এখন দেখা যাচ্ছে যে একদম সব থেকে উপরে সেটাই আছে। এই অবজারভেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই অবজারভেশনটা আর 7th নাম্বার যে অবজারভেশন বা আগের ক্লাসের যে অবজারভেশন অনেকটাই সেম, এবং পার্থক্য খুবই কম। কিন্তু ডিফারেন্স হচ্ছে যে এই যে নিউ সিমটমস এসেছে, সেই নিউ সিমটমস কি বলতেছে, কমপ্লিটিং দ্য রেমেডি প্যাটার্ন, অর্থাৎ রেমেডির যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে কমপ্লিট করছে। তাহলে যে প্রথম মেডিসিনটা, অর্থাৎ ফার্স্ট প্রেসক্রিপশনে যে ওষুধটা ছিল, সেটা অ্যাকচুয়ালি যখনই কোনো সিমটোলজি চলে আসতেছে, নিউ সিমটমস, তাহলে কিন্তু মেডিসিন পার্শিয়ালি সিমিলিমাম, অর্থাৎ আংশিকভাবে সদৃশ্য মেডিসিন কিন্তু এখানটায় দেওয়া হয়েছে। পারফেক্ট সিমিলিমাম ঔষধ দেওয়া এখানটায় সম্ভব নয়। কিন্তু এই পার্সিয়ালি সিমিলার রেমেডি যেটা দেওয়া হয়েছে, এটা আমরা 7th নাম্বারেও দেখছি যে পার্সিয়াল সিমিলিমাম ঔষধ দিলে কিছু সিমটমস কমে যায়, কিছু সিমটমস ডিসঅ্যাপিয়ার হয়, আবার কিছু সিমটমস নিউলি অ্যাপিয়ার হয়। অর্থাৎ যখনই একটা পার্সিয়াল, ভালো করে বুঝেন ব্যাপারটা, যখনই একটা পার্সিয়াল সিমিলিমাম মেডিসিন দেওয়া হয়, তখনই কিছু নতুন সিমটোলজি চলে আসে যেটা পেশেন্টের মধ্যে ছিল না। যদি আগে পূর্বে যদি ঘটে থাকে তাহলে তো হেরিংস ল, তাহলে তো কোনো ঝামেলা নাই। কিন্তু যদি দেখা যায় একটা নতুন ধরনের সিমটোলজি বিকাশ করতেছে, যেটা আগে ছিল না, মোডালিটিস চেঞ্জ হয়ে যাচ্ছে, ফিজিক্যাল জেনারেল চেঞ্জ হয়ে যাচ্ছে, মেন্টাল জেনারেল চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এগুলো নিউ সিমটমস হিসেবে আসবে। তাহলে যখনই নতুন একটা সিমটোলজি চলে যাবে, আর কিছু সমস্যা যেমন চিফ কমপ্লেন্স কমে যাওয়া, বিশেষ করে যখনই পার্সিয়াল সিমিলিমাম মেডিসিন যায়, তো ফিজিওলজিক্যাল অ্যাকশন, অর্থাৎ একই অ্যাফিনিটি থাকার জন্য বা রোগের যে কেন্দ্র একই জায়গায় থাকার কারণে কিছুটা কাজ হয়। যেমন আপনি যে কোনো মাথা যন্ত্রণার পেশেন্টকে ব্লেডোনা, গ্লোনোইন এই সমস্ত প্রেসক্রিপশন করলে সে কিছুটা অ্যামেল হয়। তাহলে পার্সিয়াল সিমিলিমাম মেডিসিন দিলে একটা ঘটনা আমরা এটা বলতেই পারি যে কিছু নতুন সিমটমস আসে আর কিছু পুরাতন সিমটমস সাপ্রেস বা প্যালিয়েট হয়, রাইট? ঠিক কিনা? জি স্যার। এই যে অ্যাকশনটা হইতেছে পার্সিয়ালি সিমিলিমাম মেডিসিন, অর্থাৎ আংশিকভাবে সদৃশ্য ঔষধ প্রয়োগ করার পরে কিছু জিনিস নতুন ভাবে আসতেছে আর কিছু জিনিস চলে যাচ্ছে। এক কথায় সহজ ভাবে বুঝি, এইটা অনেক সময় পজিটিভ হইতে পারে, আবার অনেক সময় নেগেটিভ হইতে পারে।
7 নম্বর অবজারভেশন অর্থাৎ পূর্বের যে ক্লাসটা আমরা করেছিলাম সেখানটায় আমরা দেখেছি সেটার নেগেটিভ এফেক্ট, এটা আমরা চাইনি। কিন্তু 8 নম্বরের এই যে ব্যাপারটা ঘটতেছে, নিউ সিমটমস অ্যাপিয়ার হইতেছে, এই ঘটনাটা কিন্তু অনেক বেশি পজিটিভ। এবার কেন নেগেটিভ এন্ড কেন পজিটিভ? বিকজ 7 নম্বর অবজারভেশনে দেখা গেছে চিকিৎসকের ভুল পার্শিয়াল সিমিলিমাম প্রয়োগ করা হয়েছে। সিমটোলজি ছিল, ভাতের থালা ছিল, আপনি খাননি, আপনি 2টা পদ খেয়ে ওইটা চলে গেছেন, দোষটা আপনার, এটা বুঝছেন না? সেই কারণের জন্য সাপ্রেসিভ অ্যাকশন হওয়ার কারণে সেখানটায় মেডিসিনে সাপ্রেসিভ অ্যাকশনের কারণে নিউ সিমটোলজি এসেছে। দেখেন নাই বলছিলাম যে আঙ্গুলের ব্যথা চলে গেছে কবজিতে, যদি পেশেন্টের হেলথের লেভেল খুবই ভালো থাকে। আর যদি খুব দুর্বল থাকে, ধরেন গ্রুপ নম্বর 7, 8, হ্যাঁ এরকম, অর্থাৎ সি লেভেলের 7, 8 এরকম পর্যায়ে যদি থাকে, তাহলে সেখানটায় অর্গানিজম অলরেডি অনেক বেশি দুর্বল, ভাইটাল ফোর্স অনেক বেশি দুর্বল, ফলে মেডিসিনের অ্যাকশন বা সাপ্রেসিভ অ্যাকশন ওখানটায় খুব বেশি হয়, ফলে ইজিলি সাপ্রেস হয়। ফলে সেখানটায় আমরা দেখছিলাম যে আঙ্গুলের ব্যথা দমন করার ফলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর সিস্টাইটিস হইতেছে, তাই না? আর আমরা আর একটা জিনিস গ্রুপ 7-এ মনে করিয়ে নেই, এর পূর্বের ক্লাসটাতে মানে 7 নম্বর অবজারভেশনে, সেখানটা আমরা দেখেছি যে একদম যাতে নিচের অবস্থানে আছে, মানে 7, 8, 9 মানে সি লেভেলের নিচের দিকে, মানে একদম শেষ অবস্থার মধ্যে যখন মেন যে অর্গ্যান গুলো আছে, লিভার, হার্ট, কিডনি, সেগুলাতেও পর্যন্ত স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে, এরকম রোগীতে যদি চিফ কমপ্লেন্সটাই কমে, ওটাই অনেক টাকার ব্যাপার, ওটাই হচ্ছে চাওয়া, ওটাই হচ্ছে পাওয়া। ভাই ভাত কপালে জুটেছে, তুমি তরকারি জোটে নাই, ও চলবে, ও ওইটুকুই ওর প্রাপ্য ছিল। মানে আমাদের পেশেন্টের ভ্যারিয়েশন অনুযায়ী রেজাল্টকে বিবেচনা করতে হবে, এটাই বিতুলকা শিখান। সব পেশেন্টে সব জিনিস ঠিক নয়, আর প্রত্যেক পেশেন্টে যে সেটা রং অ্যাকচুয়ালি তা নয়। যার যতটুকু ক্যাপাসিটি আছে বডির, সে ততটুকুই পারবে নিতে। কিন্তু এই একই রেজাল্ট যদি 6 কি বলে গ্রুপ বি তে যদি দেখা যায়, অর্থাৎ 5, 6, 7 এই সমস্ত লেভেলে যদি আঙ্গুলের ব্যথা সাপ্রেস করার পরে যদি কবজিতে ব্যথা হয় বা ঘাড়ে ব্যথা হয়, দেন তখন সেটাকে বিবেচনা করতে হবে খুবই বেশি পরিমাণে সাপ্রেশন হয়েছে, দমন হয়েছে, যে এত শক্তিশালী অর্গানিজমকে, এত সুন্দর বডির ক্যাপাসিটি থাকা সত্ত্বেও, ভাইটাল ফোর্স এতটা এনার্জেটিক থাকা সত্ত্বেও এই লেভেলের সাপ্রেশন হয়েছে যে হচ্ছে কি ব্যথা ওই পর্যন্ত চলে গেছে। যদিও ওখানটায় কিছুদিন বিশ্রাম নিলেই, ওয়েটিং এ রাখলেই রুগী আবার সেই আঙ্গুলের ব্যথা নিয়ে চলে আসবে, কেননা শক্তিশালী অর্গানিজম, শক্তিশালী ভাইটাল ফোর্স আবার পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু আজকের যে গ্রুপটাকে নিয়ে গল্প করা হয়েছে, গ্রুপ 8 নাম্বার অবজারভেশন নাম্বার 8, ওয়ান সাইডেড কেস, এইটা এমন পেশেন্টদের নিয়ে আলোচনা করা হচ্ছে যাদের অলরেডি ডিফেন্স মেকানিজম অর্থাৎ শরীরের প্রতিরক্ষা সিস্টেম ঢিলা হয়ে গেছে, অলরেডি সবকিছু কম্প্রোমাইজ হয়ে গেছে, অলরেডি সেখানটায় অর্গ্যান প্যাথোলজি মানে ভাইটাল অর্গ্যানের প্যাথোলজি বা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে আর কি, একটা বুঝছেন? সেই সমস্ত পেশেন্টদের মধ্যে ওয়ান সাইডেড ডিজিজ দেখা যায়। তো আজকেকার রেজাল্ট আর 7 নম্বর এবং 8 নম্বর এই দুইটাকেই আপনাকে একসাথে পড়া উচিত, তবেই আপনি
ভেদটাকে বুঝতে পারবেন যে এক জায়গায় নিউ সিমটমস মেডিসিনকে কমপ্লিট করার জন্য, সম্পূর্ণতা, মেডিসিনের প্যাটার্নকে কমপ্লিট করার জন্য, সম্পূর্ণতা দেওয়ার জন্য আসতেছে, আর অন্য জায়গায় অবদমন করতেছে। তো দুইটা জিনিস এক নয়। তো 8 নম্বর অবজারভেশন হচ্ছে, যদিও নতুন সিমটমস এর বিকাশ হয়েছে, কিন্তু সেই নতুন সিমটমস একটা সামগ্রিক ঔষধকে তুলে ধরার একটা রাস্তা তৈরি করেছে। পুরো ব্যাপারটা এক্সাম্পল সহযোগে বোঝানো হইবে, আর একটু ওয়েট করেন। তো যখনই একটা ক্লোজ মেডিসিন দেওয়া হয়, পারফেক্ট সিমিলিমাম না হয়, তখন আমরা বুঝলাম যে তখন হতে পারে সেখানে পজিটিভ অ্যাকশন, যারা নিম্ন শ্রেণীর বা নিম্ন স্বাস্থ্যের অধিকারী তাদের জন্য পজিটিভ, কিন্তু যারা হায়ার লেভেলের মানুষ, স্বাস্থ্যের অধিকারী, তাদের জন্য এটা নেগেটিভ। অ্যাকচুয়ালি কি হইতেছে, আরো একটা সুন্দর এক্সাম্পল দিই। In observation 8, we see that the remedy helps to recapture the defense mechanism to such extent that the organism is able to give out symptoms that will now guide the homeopath to the correct remedy. যদিও এই মেডিসিনটা আপনাকে আপনার রোগীর ক্ষেত্রে খুব বেশি সুযোগ সুবিধা, বা এই যে অবজারভেশনটা, এই অবজারভেশনটা অ্যাকচুয়ালি, বা এই যে রেজাল্ট আপনি পেশেন্টকে দেখাইতেছেন বা পেশেন্ট আপনাকে দিচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনাকে একদম কারেক্ট রেমেডি, পেশেন্ট সুস্থ হয়ে যাবে, এরকম ধরনের ব্যাপার নয়। যে এটাতে পেশেন্ট সুস্থ হয়ে গেল, অনেক কষ্ট কমে গেল, জেনারেল উন্নত হইল, এ সমস্ত কথা আপনি নিম্ন শ্রেণীর লেভেলে ভাবতে পারবেন না। এটা বুঝছেন? তো পজিটিভ ব্যাপারটা কি? তো পজিটিভ ব্যাপার হচ্ছে, এবারে ভাবেন যে আপনি একটা স্তর বিবেচনা করেন, যে 0 থেকে -1 2 টেম্পারেচারের কথা বলতেছি, -1 2 3 তে চলে যাইতেছেন। এখন আমাদের বডিতে একটা নরমাল টেম্পারেচার থাকে, আমরা সেই টেম্পারেচারে ভালো মতো বিলং করতে পারি, খুব ভালো থাকি। তো যখন মাইনাস পয়েন্টে যাচ্ছে, তো আগে তো মাইনাসটাকে কাটিয়ে উঠতে হবে, তারপরে তো পজিটিভ কিছু হবে। এটা বুঝছেন? তো আপনার এই যে ফার্স্ট রেমেডি, যেটা পার্শিয়াল রেমেডি, সেই রেমেডিটা গিয়ে কি করতেছে অ্যাকচুয়ালি সেটাই বোঝার। অ্যাকচুয়ালি যখন আপনি ওয়ান সাইডেড কেসে প্রেসক্রিপশন করেন, একটা মিনিট, আমার মনে হয় ট্যাপটা হয়ে গেছে কাজের মতো। এইগুলো আপনাদের গ্রাফ দিয়ে না বুঝাইলে ঠিক বোঝানো যাবে না। 14% হয়ে গেছে অলরেডি, কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে অ্যাকচুয়ালি এখানকার ডিফেন্স মেকানিজমের অবস্থাটাকে আপনাকে একটু ভালো করে বোঝা লাগবে, মানে জিনিসটা ঠিক মতো বোঝা যাবে না। যে 7 8 9 এই লেভেলে যাদের হেলথ, অর্থাৎ গ্রুপ সির লাস্টের দিকে, গ্রুপ ডির শুরুয়াতি, যখন মানে খুবই খারাপ কন্ডিশনের একজনের রোগী, সে যখন
তার রোগের জন্য আপনার কাছে দেখাবে, তখন এই রেজাল্টটাই দেখতে পাবেন। তো সেখানটায় কি হয়, সেখানটায় ঘটনা এটা ঘটে, আচ্ছা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সেখানটায় ঘটনা কি ঘটে, সেখানটায় ভাইটাল ফোর্স খুবই উইক কন্ডিশনের মধ্যে থাকে, খুবই দুর্বল কন্ডিশনের, খুবই কম্প্রোমাইজ, অলরেডি কম্প্রোমাইজড অবস্থায় থাকে। তার কোনো মানে অ্যাগ্রাভেশন করা বা জেনারেল সিমটমসে অ্যামলারেশন ঘটানো বা মেন্টাল সিমটমস, মেন্টাল জেনারেলস এর মধ্যে উন্নতি ঘটানো বা এনার্জি লেভেল হাই করা, এই অবস্থার মধ্যেই থাকে না টোটাল অর্গানিজম। তো আপনি তো মানে মানে কারোর পক্ষেই সম্ভব নয় যে ফার্স্ট প্রেসক্রিপশনে তার এই সমস্ত রেজাল্ট গুলোকে প্রদান করা, যে জেনারেল সিমটমস, এনার্জি লেভেল বা মেন্টাল ইমোশনাল সিমটমস এর মধ্যে কোনো ভালো কিছু ব্যাপার বা লোকাল সিমটমস এর মধ্যে অ্যাগ্রাভেশন ঘটানো, লোকাল সিমটমস, এগুলা তার পক্ষে সম্ভবই না। ডক্টর হ্যানিম্যানের অন সাইটেড ডিজিজের মধ্যে যদি আমরা ঢুকি এবং বোঝার চেষ্টা করি, ডক্টর হ্যানিম্যান সেখানে বলতেছেন যে সেখানটায় আপনারা কয়েকটা কিনোট সিমটমস ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না। কয়েকটা কিনোট আপনি এখানটায় পাবেন, তেমন সুস্পষ্ট কিছুই পাবেন না, সব আবছা ধোঁয়া ধোঁয়া, সব চাপা পড়া। ব্যাপারটা বুঝছেন কেন? বিকজ ভাইটাল ফোর্স এতটাই উইক এবং এতটাই দুর্বল যে সে সিমটমস ম্যানিফেস্টেশন করতে পারে না। সিমটমসের যে বহিঃপ্রকাশ ঘটাবে সেটার জন্য যে পরিমাণে এনার্জি দরকার, সেই পরিমাণে এনার্জি সেখানটায় নাই। ক্লিয়ার? তাহলে আমরা এর আগে পর্যন্ত দেখছি, তার মানে মাইনাসে পৌঁছে গেছে, -10, -20 এরকম। জিরো তো আসলে তবে ব্যালেন্স কন্ডিশন, আর এর উপরে ধরেন খুব ভালো স্বাস্থ্য, এর নিচে খুবই খারাপ স্বাস্থ্য, মাইনাসে পৌঁছে গেছে। যে সিমটোলজি ব্যক্ত করবে সেটুকু সম্ভব না। যদি বা সিমটোলজি ব্যক্ত করতে পারে তাহলে 2-4টে সিমটমস কেবলমাত্র ব্যক্ত করার মতো ক্ষমতায় থাকে। অ্যাজ এক্সাম্পল ধরেন একটা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট, গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট। এখন এই পেশেন্টের যখন আপনার ক্লিনিকে আসলো, তখন আপনাকে বললো, আপনি দেখলেন যে পেশেন্ট প্রচন্ড ভমিটিং করতেছে, বমি তার প্রধান সমস্যা, কিছু খাইতে পারে না, পেটের মধ্যে জ্বালা ধরা যন্ত্রণা, জ্বালাকর যন্ত্রণা, জ্বালা ধরা শব্দটা ভালো না, তো বার্নিং সেন্সেশন সেখানে হইতেছে। আপনি দেখলেন ভমিটিং যেটা পেশেন্ট করতেছে, আর দেখলেন প্রচন্ড থার্স্ট, ব্যাস। আপনি দেখলেন যে ভমিটিংটা হইতেছে, সে ভমিটিংটা হওয়ার প্যাটার্নও আছে। যখনই সে ঠান্ডা পানি খাইতেছে, তখনই কিছুক্ষণ বাদে ওয়াক করে সবকিছু তুলে দিচ্ছে, রাইট? নাম্বার 1 সিমটমস 1, নাম্বার 2 বার্নিং পেন, নাম্বার 3 থার্স্ট, প্রচন্ড পরিমাণে থার্স্ট। তো থার্স্ট আনকুইঞ্চেবল, রাইট? ক্লিয়ার? এছাড়া আপনি পেশেন্টের মধ্যে ইন্টারোগেশন করে তেমন কিছু কিনোট, তেমন কিছু শক্তিশালী কোনো সিমটমস পাচ্ছেন না। এই মাথা ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, এই ঘুমাতে পারছে না, সব ভেগ সিমটমস। ওটা বুঝছেন? এখন আপনি কি করবেন বলুন তো? আমরা সবাই বলেন তো এটা কোন সিমটমস এর প্যাটার্ন? তো আপনি দেখতেছেন কোন মেডিসিনের কি নোটস এগুলা বলেন তো, শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। ইপিকাক স্যার। হ্যাঁ, নো ডিয়ার ফ্রেন্ড, Phosphorus. এটা হচ্ছে ফসফরাসের সিমটমস। স্যার ফসফরাস। ইয়েস। তো আপনি এখানটায় ফসফরাস প্রেসক্রিপশন করার জন্য মাত্র যেটা হচ্ছে কি, ওই যে ঠান্ডা পানি পান করলে কিছুক্ষণ বাদে বমি হয়ে যায়, ওই সিমটমসটাই একটাই কিনোট পাচ্ছেন, আর থার্স্ট
আর বার্নিং পেন হয়তো 2টা কি নোটস পাইলেন, আর থার্স্ট আনকুইঞ্চেবল সেটা তো আপনি দেখতেছেন। তো এই 3টে সিমটমস এর উপরে একটা মেডিসিন যাচ্ছে। বাকি সমস্ত যত সমস্যা আছে মেন্টালি ফিজিক্যালি কোনো কিছুই ততটা খুব বুঝার মতো নাই। এখন আপনার কাছে এই 3টে কিনোটস ছাড়া আর কিছুই নাই, রাইট? আপনি ওলট পালট করে যাই ভাবে দেখতেছেন মনে হচ্ছে ফসফরাস। এবারে ফসফরাস আপনি প্রদান করলেন, দেখেন তো ফসফরাস প্রদান করার পরে আপনি দেখলেন সেখানটায় আরো কিছু ঝামেলা সৃষ্টি হলো এবং বার্নিং পেনটা চলে গেল। বার্নিং পেন নাই, নো। ওকে, পেশেন্টের এবার নিউ সিমটমস হচ্ছে হেডেক শুরু হয়েছে, মাথার যন্ত্রণা। নাম্বার 2 হচ্ছে রেস্টলেসনেস এন্ড অ্যাংজাইটি ক্রিয়েট করেছে মেন্টালি লেভেলে। নাম্বার 3 হচ্ছে খাসটা কমে গিয়ে এবারে ঘন ঘন পানি খাচ্ছে 1-2 ঢোক করে, রাইট? নাম্বার তাহলে 1-2 ঢোক করে পানি পান করা, আর সেই রুগী আগের থেকে বেশি চিল কন্ডিশনে চলে গেছে। শীত তার লাগছিল, এখন চিলের মাত্রা অনেক বেশি। হোয়াট হ্যাপেন? এটা কোন মেডিসিনের পিকচার বলেন তো? আর্সেনিক। Yes, dear. Arsenicum album. আগে ছিল মাত্র 3টা সিমটমস, 1, 2 and 3। এই 3টা সিমটম ছিল এবং অতটা ইন্ডিকেটিভ মেডিসিন নয়। এখানটায় বিসমাতো তার ভূমিকা নিতে পারে। তো যাই হোক, তা হোক করে আমরা ফসফরাসে পৌঁছেছি, কিন্তু এখনকার সিমটোলজির প্যাটার্নটা দেখেন। এই প্যাটার্নটা অন্য কোনো মেডিসিন আপনি আর চিন্তা করতে পারবেন? এটা কি আর্সেনিকের একটা মোটামুটি কমপ্লিট পিকচার নয়? কমপ্লিট নয় বলে? এই যে একটা কিনোটস ঘন ঘন পানি পান করছে, হেডেক, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, মাইন্ডের লেভেলে, ইমোশনাল লেভেলকেও টাচ করে ফেলছে, বার্নিংটা গেছে গা, চিলি অ্যান্ড কনস্টিপেশন। আর নেক্সট সিমটমস হচ্ছে কনস্টিপেশন। এই কনস্টিপেশনের হেডেক পেশেন্ট এসে বলতেছে এগুলো তো আমার ছিল না। দেন ইট ইজ মোর কমপ্লিট পিকচার। আগের থেকে এখন পেশেন্টের পিকচার মোর ক্লিয়ার, প্যাটার্ন ক্লিয়ার। তো অ্যাকচুয়ালি এখানটায় ফসফরাস দেওয়া কি বেকার হয়েছে? না স্যার, তো আর্সেনিক, এটা হচ্ছে আর্সেনিক। হ্যাঁ, তাহলে ফসফরাস দেওয়া কি বেকার হয়েছে? নো। সেই সময়কার চিত্র এমনই ছিল যে আপনি 2 থেকে 3টের বেশি সিমটমস পাচ্ছেন না এবং কোনো মেডিসিনকে কমপ্লিট, কোনো একটা মেডিসিনের মোটামুটি একটা চিত্রকে দাঁড় করাতে পারছে না। অর্থাৎ এখানটায় প্যাটার্ন হিজিবিজি, প্যাটার্ন কোনো ক্লিয়ার নাই। কিন্তু ফসফরাস দেওয়ার পরে প্যাটার্ন মোর ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার, তাই না? ফসফরাস দেওয়ার পরে আর্সেনিকের প্যাটার্ন ক্লিয়ার হয়েছে। তাহলে এখানটায় ফসফরাস হচ্ছে ওয়ান সাইডেড প্রেসক্রিপশন, ক্লিয়ার? তাহলে ডক্টর মিতুল কাস বলে যে যদি একটা মেডিসিন দিতে হয়, আর যদি এটা আমরা যদি অনেকেই এই জায়গা থেকে মনে করবে যে সব রুগীরা এখন সে ওয়ান সাইডেড দেখবে, যত রুগী আসবে বলবে সব ওয়ান সাইডেড, ডাক্তার কি করবো? এখন এটা কিন্তু ওয়ান সাইডেড নিজের মনের মতো করে বিচার করলে হবে না। সত্যিকারের অর্থে ওখানটায় 10 জন হোমিওপ্যাথি ডাক্তারও খুঁজে কিছুই পাবে না এই 3টে সিমটম ছাড়া, রাইট? এই যে ফসফরাসের এই যে 3টে সিমটম এছাড়া এখানটায় কোনো কিছু আর কোনো ডাক্তারের পক্ষে আবিষ্কার করা সম্ভব না। তাহলে যেখানটায় সত্যিকারের অর্থে একটা মেডিসিনের প্যাটার্ন আছে আপনি দেখা পান নাই, সেটা আপনার দোষ। যেখানটায় দেখা যাচ্ছে মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল ভরে সিমটমস আছে, কেস টেকিং ভালো করে করা হয় নাই, তাহলে সেটা ওয়ান সাইডেড কেস নয়। সেটা আমাদের হ্যালুসিনেশন হইতে পারে যে ওয়ান সাইডেড, বাট নট ওয়ান সাইডেড কেস।
ক্লিয়ার? এইবারে কি ঘটনা ঘটছে ব্যাকগ্রাউন্ডে? অ্যাকচুয়ালি যেখানটায় পেশেন্টের ভাইটাল ফোর্স বা তার অর্গানিজম, তার বডি যেখানটায় সিমটমস প্রদান করার ক্ষমতার মধ্যে ছিল না দুইটা সিমটম ছাড়া, সেখানটায় একটা মেডিসিন যাওয়ার পরে, ফসফরাস যাওয়ার পরে সেখানটায় আরো কয়েকটা সিমটোলজি চলে এসছে এবং পুরো সিমটমস এর সেট এত সুন্দরভাবে বিকশিত হয়েছে যে সেটার দ্বারা একটা মেডিসিনকে ইন্ডিকেট করতেছে যেটা কিনা আর্সেনিকাম অ্যালবাম। তাহলে এখানে ফসফরাস ভাইটাল ফোর্সের এনার্জিকে এতটা বাড়াইছে, এতটা শক্তি তার বৃদ্ধি ঘটাইছে যে পরবর্তীকালে ভাইটাল ফোর্স সেখানটায় আরো কয়েকটা সিমটমস দেওয়ার মতো ক্ষমতায় চলে এসছে এবং যেটা কিনা একটা সুশৃঙ্খল, একটা সুসামঞ্জস্যপূর্ণ ভাবে একটা প্যাটার্নকে ডেভেলপ করছে যেটা কিনা আর্সেনিকে। এই ধরনের প্রেসক্রিপশন বা এই ধরনের ফলো আপ হচ্ছে অন সাইটেড ফলো আপ। বাট ডিয়ার ফ্রেন্ডস, এখানটায় আমি দুইটা মেডিসিনের কথা বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে শুধু এরকম একটা ঔষধ নয়, বরঞ্চ এখানটায় কয়েকটা মেডিসিন, ধরেন একটার পর একটা সিরিজ ওয়াইজ 10টা মেডিসিনের দরকার, তবে এই পেশেন্ট সুস্থ হবে। অর্থাৎ ফসফরাস দিলেন, আর্সেনিক আসলো, আর্সেনিক দেওয়ার পরে দেখলেন সিমটম চেঞ্জ হয়ে গিয়ে এবারে গেল নাক্সে, নাক্স থেকে আপনি গেলেন মেডো, এইভাবে ঠিক সিরিজ ওয়াইজ প্রত্যেকটা মেডিসিনকে প্রত্যেকবারে সুন্দরভাবে ফলো আপ করে যে প্যাটার্নটা আসতেছে সেই মেডিসিনটাকে আপনি প্রয়োগ করতেছেন। কাজটা কিন্তু সহজে খুবই ইজি নয়। কিছু ডাক্তার আছে এই সমস্ত কেসে এলোপ্যাথারি মেডিসিন দেয়, অলরেডি উইক ভাইটাল ফোর্স যে কিনা সহজেই প্রভাবিত হয় একটা মেডিসিনের দ্বারা, সেখানটায় যদি এলোপ্যাথারি ভাবে ঔষধ ফেঁকা হয়, কোন রকম ফলো আপ যারা জাজ করে না, এলোপ্যাথারি প্রেসক্রিপশন করে মানে প্রতিবারে গেলে একটা করে নতুন ওষুধ হাতে ধরিয়ে দেয়, এরকম প্যাটার্ন যদি থাকে তাহলে এই সমস্ত কেস সলভ করার কথা ভুলে যেতে হবে। ব্যাপারটা বুঝছেন? এই সমস্ত কেস তাদের সলভ করার কথা ভুলে যেতে হবে। দ্বিতীয় নম্বর ব্যাপার, এখানে দ্বিতীয় শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে যারা মনে করে, কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দিই, যারা মনে করে যে মেন্টালে সিমটমস গেলেই আমার ভুল প্রেসক্রিপশন হয়েছে, কিন্তু এখানে অলরেডি একটা মেন্টাল সিমটমস আছে, তাহলে যদি মেন্টাল সামান্য চেঞ্জ হয় এবং সেই চেঞ্জটা এমন প্রকারের হয় যাতে করে একটা মেডিসিনের প্যাটার্ন আসতেছে এবং সেটা যদি ওয়ান সাইডেড কেস হয়, তাহলে মেন্টাল সিমটমস আসা মানেই ভুল প্রেসক্রিপশন নয় ডিয়ার। এখানটায় হতে পারে যে মেডিসিনটাকে কমপ্লিট করার জন্য ভাইটাল ফোর্স কিছু সিমটমস প্রদান করছে, যেটা আগে দুর্বলতার কারণে, শক্তি কমের জন্য, ভাইটাল এনার্জি লস হওয়ার কারণে দিতে পারে নাই। এখন আপনার ওষুধ খেয়ে সে এতটা শক্তিশালী হয়েছে যে সে সিমটমসকে বিকাশ করার ক্ষমতায় এসেছে এবং আস্তে আস্তে সেটা কমপ্লিট একটা মেডিসিনে দিয়ে, এই ফসফরাস থেকে আর্সেনিকে যাওয়ার পথে, আর্সেনিক থেকে নাক্সে যাওয়ার পথে নাক্সের প্যাটার্ন আরো ক্লিয়ারলি ভাবে আসবে। আর যখন মেডোরাইনাম দেবেন তখন তো আর মানে একদম ক্লিয়ার কাস্ট আরো সুন্দর ভাবে। এটাই হচ্ছে কিউরেটিভ অ্যাকশন, যে এখান থেকে আপনি চালু করবেন 2-3টা বিন্দু দিয়ে, আর দিন যাবে আপনার মেডিসিনের পয়েন্ট গুলো এইভাবে একদম যেন মনে হচ্ছে মেটেরিয়া মেডিকার বই পড়ে আইছে, কিন্তু প্রথমে ধোঁয়াশা পিকচার, এখানটায় কিন্তু ধোঁয়া। এখান থেকে আপনাকে রুগীকে টেনে বার করতে হবে এই লাইন। যদি দেখেন যে প্যাটার্ন আরো ধোঁয়া হয়ে যাচ্ছে, 10টা-15টা করে মেডিসিন রেপার্টারি সিটের মধ্যে একে অপরের সঙ্গে মারামারি করছে, বুঝতেই পারছেন না যে অরিজিনাল প্যাটার্ন কার, তখন বুঝবেন অবশ্যই রোগীর অবস্থা খারাপ হচ্ছে। এটা গ্রুপ সি ডির পেশেন্ট, অর্থাৎ সি লেভেলের 9 আর ডি হচ্ছে 10-11। এই প্যাটার্ন অর্থাৎ খুবই দুর্বল কন্ডিশন পেশেন্টের, এই হচ্ছে ফলো আপ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই জন্য ডক্টর মিতুল কাসও নিজে স্বীকার করছেন যে এই ধরনের রোগীদের ট্রিটমেন্ট করা আর এই ধরনের ফলো আপকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা একমাত্র ট্রেন হোমিওপ্যাথ বা খুবই দক্ষ হোমিওপ্যাথ ছাড়া, যে মেট্রিয়া মেডিকার মাস্টার, যে অর্গাননের মাস্টার, তার পক্ষেই সম্ভব।
কারণ একটা মেডিসিনের সেটকে খুব তাড়াতাড়ি বুঝতে হবে। এখানটায় আপনার বিস্তারিত সিমটমস থাকবে না যে আর্সিকুনের পিপাসা, অস্থিরতা, রাত্রে ভয়, রেস্টলেসনেস, সবকিছু একদম গুছিয়ে পেয়ে যাচ্ছেন এমন ব্যাপার না। এখানে গুছিয়ে কিছুই পাবেন না, এখানটায় সামান্য আভাস পাবেন এবং সেই আভাসের উপরে কাজ করতে হবে আপনাকে। তবেই গ্রুপ 9-10 মানে খুবই খাতারনাক, যেখানটায় অলরেডি মানে প্যাথোলজি স্টার্ট হয়েছে মেন অর্গান গুলোতে, হ্যাঁ, যেখানটায় জীবন প্রদীপ এবার নিভে যাওয়ার সময়, সেই জায়গা থেকে আপনি পেশেন্টকে তুলে আনতেছেন। সো ইট ইজ নট সো ইজি ওয়ার্ক। ক্লিয়ার? এবং ডক্টর হ্যানিম্যান এই কেসটা এটাকে খুবই সুন্দরভাবে ওয়ান সাইডেড ডিজিজ হিসেবে বলেছেন যে ওয়ান সাইডেড ডিজিজে আপনার মেডিসিন পাম্প করবে গিয়ে ভাইটাল ফোর্সকে পাম্প এমন ভাবে করবে, মানে অ্যাজ এক্সাম্পল যেন পাম্প করে পানি উঠাবার মতো ব্যবস্থা, যে ছাইড়া দিলে ওখান থেকে নিচে নেমে যাবে বা উল্টো পাল্টা রাস্তায় চলে যাবে। পাম্প করে 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 আস্তে আস্তে একটা মেডিসিনের প্যাটার্নকে নিয়ে আসা। এই জন্য ওয়ান সাইডেড সিমটমস এর ক্ষেত্রে, ওয়ান সাইডেড কেসের ক্ষেত্রে আপনি খুব বেশি সিমটোলজি পাবেন না, এবং খুব বেশি ইন্টারোগেশন করলে আপনি সেই কয়েকটাই সিমটমস পাবেন। ওই জন্য ডক্টর হ্যানিম্যান 800 বছর পূর্বে কেমন ভাবে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিছে যে যে দুই একটা ক্যারেক্টারিস্টিক পিকুলিয়ার সিমটমস, স্ট্রাইকিং পিকুলিয়ার সিমটম যেই কটা পাইবে সেই কটাকেই, তার বেশি নয়, আন্দাজে আন্দাজে কিছুই নয়, আন্দাজে সিমটমস বসে বসে ক্রিয়েট করা যাবে না। যেই কটা সিমটমস পাইতেছেন সেই কটা সিমটমস এর উপরে প্রেসক্রিপশন করা লাগবে। দুটা পেলে দুটা, তিনটে পেলে তিনটা। অযথা হুদাই আন্দাজে বললে সেটা আর পেশেন্টের ইন্ডিভিজুয়াল সিমটমস হিসেবে থাকবে না। তো যে কটা পাওয়া যাচ্ছে সেই কটাকে গণিমত মনে করে প্রেসক্রিপশন করতে হবে। দুইটা পেলে দুইটা, তিনটে পেলে তিনটে, চারটে পেলে চারটে, স্ট্রাইকিং সিমটমস বা পিকুলিয়ার হইতেও। ব্যাপারটা বুঝছেন? ওয়ান সাইডেড কেসের অ্যাপ্রোচ হচ্ছে এটাই। ওই জন্য আমার ডক্টর সুশীল দুবে একটা কথা বলতেন যে কেন, আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এই তিনটে সিমটমস ইম্পর্টেন্ট স্যার, আর আশেপাশে কিছু বললে না, কিছুই না। বলছে স্যার, সেখানটায় তিনি আমাকে একটা পাঠ পড়িয়েছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সমস্ত সিমটমস অবিলুপ্ত হয়ে গেছে, সার্ভাইভ করতে পারে নাই, কিন্তু এই তিনটে, যে ফসফরাসের বমি টমি, এই তিনটে সিমটম সাপ্রেস হতে পারে নাই। তাহলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে বেঁচে থাকবে, যে লড়াইয়ে জিতবে সেই বাঁচবে। তাহলে লড়াইয়ে এই কটা সিমটমস, এত সাপ্রেশন, অবদমন, এর মধ্যে এই তিনটে সিমটমস বাঁচা গেছে, তাই না? মরুভূমিতে যখন পানি শেষ হয়ে যায় তখন কি ইউরিন পান করতে হয় জানেন তো, তখন ওইটুকু পানির ভ্যালুই অনেক বেড়ে যায়। তো ঠিক সেরকম টাইপের পেশেন্টের মধ্যে ওই তিনটে সিমটমস এর ভ্যালুই আপনার সব থেকে বেশি। এই জন্য কেস টেকিং এরও একটা আমি দিশা নির্দেশ দিচ্ছি যে যে কেস টেকিং এ যে সমস্ত সিমটমস কে আপনি দেখবেন অনেক বছর ধরে পড়ে আছে, কোনো ডাক্তার ফোকাস করে নাই, আপনি প্রথম টাচ করছেন, হ্যাঁ দুপুরে খাওয়ার পরে তো আমার শুতেই হয়, নাহলে জানটা আনটান করে আমি বসেই থাকতে পারি না, আমার বিরাট কষ্ট হয়, আমি শুয়ে পড়ি। কত বছর ধরে? 10 বছর ধরে। আরে বাপরে, 10 বছর ধরে একটা সিমটমস পেশেন্টের বডিতে আছে, অথচ এটা অনেকে কমন সিমটমস ছেড়ে দিতে পারে। সবাই কি সে শুলেই খেলেই কি শুতে হয় নাকি? যদি অভ্যাসের ফ্যাক্টর থাকে তাহলে কিছুটা বিবেচনা করা যায়, কিন্তু পেশেন্টের চাই কাজ করতে, কিন্তু তার শুতেই হয়, এমন দম হাই পাই করে যে থাকতেই পারে না বসে থাকতে, দেন ইট ইজ সিমটমস। তো দেখা যাচ্ছে এই সিমটমসটাই খুবই গুরুত্বপূর্ণ, বিকজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে বডির সমস্ত সিমটোলজি চেঞ্জ হচ্ছে কিন্তু এক জায়গায় আনচেঞ্জ হিসেবে এই সিমটমস জেগে আছে। তো ক্যারেক্টারিস্টিক সিমটমস এর মধ্যে এই সিমটমস গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝছে? ওই জন্য ভিতর কাজ বলছেন, such cases should not be taken on for treatment by an inexperienced homeopath, as if the patient is given the wrong remedies. This will come more confusions in the organism. যে যদি এটা কোনো দক্ষ হোমিওপ্যাথ
যে ফলাফলকে খুব সুন্দরভাবে বিবেচনা করতে পারে, তার ফলো আপ খুবই সুন্দর, কেবলমাত্র তাদের পক্ষে এই ধরনের ওয়ান সাইডেড কেসকে সলভ করা সম্ভব। কেননা সে যদি এখানটায় কিছু এলোপাথারি ওষুধ ভালো মতো ফলো আপ জাজ না করে যদি প্রয়োগ করে, তাহলে সেটা দুর্বল অর্গানিজম হওয়ার কারণে আরো বেশি পরিমাণে উল্টাপাল্টা সিমটমস প্রডিউস করবে এবং কনফিউশনের লেভেল আরো বাড়িয়ে দেবে, ধোঁয়াশার মধ্যে চলে যাবে। এবারে ডক্টর ভিতুল কাছ আর একটা কথা বলছেন যে পেশেন্ট যদি, এখন অনেকেই বলতে পারে যে আমরা আপার লেভেল যাদের ইমিউন সিস্টেম খুবই অ্যাক্টিভলি ভাবে আছে, তো আপার লেভেলের কোন পেশেন্টের মধ্যে আমি আর অন্য কোন সিমটমস খুঁজে পাইতেছি না, এখন আমি কি করবো? ডক্টর ভিতুল কাছ বললেন যে মেডিসিন যদি দিতে হয় তাহলে সিমিলিমামই দিতে হবে, সিমিলিমাম ওসব চলবে না, ওর থেকে না দেয়া ভালো। ওনার কথা হচ্ছে এতটা মানে কট্টরবাদী লোক তিনি। তো তিনি বলতেছেন যদি পেশেন্ট আপার লেভেলেরও হয়, লোয়ার লেভেলের না হয়, যদি আপার লেভেলের হয়, আর রেমেডি প্যাটার্ন যে প্যাটার্নের কথা বলতেছি, সেই রেমেডি প্যাটার্ন যদি সুস্পষ্ট ভাবে না আসে, তাহলে এমনটা কেন হয়? স্টিল নট ক্লিয়ার ভাবে কোন রেমেডির প্যাটার্ন আসতেছে না। তো ডক্টর ভিতুল কাছ বলেন আপার লেভেলে যদি এরকম ওয়ান সাইডেড অ্যাপিয়ারেন্স থাকে, তাহলে তুমি বাবা সুনিশ্চিত হয়ে যাও যে সেখানটায় অ্যালোপ্যাথিক সাপ্রেশন আছে। অ্যালোপ্যাথিক সাপ্রেশন, নানান ধরনের মলমের কারিশমা, নানান ধরনের অ্যান্টিবায়োটিকের কারিশমা আছে। হ্যাঁ, হ্যাভিং টেকেন অ্যালোপ্যাথিক ড্রাগস রিসেন্টলি, খুব কাছাকাছি সময়ে সে অ্যালোপ্যাথিক ঔষধ ইউজ করেছে, সে কারণে সিমটমস গুলো চাপা পড়ে ওয়ান সাইডের মধ্যে একটা পিকচার দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পিকচার নয়। একটা কারণ এটা হতে পারে। তাহলে আপনারা যদি দেখেন যে আপার লেভেলে ওয়ান সাইডেড টাইপের 2-4টে সিমটম ছাড়া তেমন কোনো সিমটোলজি দেখা যাচ্ছে না, আপনি সুনিশ্চিত হন, পেশেন্টকে প্রশ্ন করেন যে রিসেন্টলি সে কোনো খুব শক্তিশালী অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেছেন কিনা তার এই কমপ্লেন্স গুলির জন্য, তো পেশেন্ট বেশিরভাগ সময় স্বীকার করবে। আর যদি তা না হয়, তাহলে আরো 2টা ব্যাপার থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে পেশেন্ট খুবই রিজার্ভ, সে কথাই বলতে পারে না, মানুষের সাথেই মিশে না, আপনাকে সে বন্ধু হবে না, এই শত্রু ভাবছে হয়তো। এই কারণের জন্য রিজার্ভ হওয়ার কারণে সিমটমস শেয়ার করতে পারছে না, অথবা সে খুবই লাজুক, এম্বারাসমেন্ট ফিল করতেছে এই ব্যাপারটা ডাক্তারকে বলবো নাকি না ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার, এই অসুবিধা হয়ে যেতে পারে। এম্বারাসমেন্ট বা লজ্জার জন্য হয়তো সিমটোলজি শেয়ার করছে না, অরিজিনাল প্যাটার্ন তার মধ্যে আছে। তাহলে ওয়ান সাইডেড এমন হতেই পারে না, হয় অরিজিনাল ওয়ান সাইডেড পেশেন্ট হবে, না হলে পেশেন্ট অ্যালোপ্যাথিক সাপ্রেশন এর মধ্যে আছে, অ্যালোপ্যাথিক ড্রাগস চলছে তার বডিতে, অথবা পেশেন্ট রিজার্ভ টাইপের। ভালো করে আপনাকে আরো ভালো করে কেস টেকিং করা লাগবে, ওয়ান সাইডেড কেস নয়। তাহলে আজকের ক্লাসের সামারি কি? আজকের ক্লাসের সামারি হচ্ছে যে পার্শিয়াল রেমেডি, সেখানে মানে এখানটায় আপনি চাইলেও মানে মেডিসিন তো দেখছেন তো ফসফরাসের সিমটম ছাড়া আর কিছুই নাই, তো আপনি কি দিবেন এখানটায়? এটা আপনি কি প্রেসক্রাইব করবেন? ফসফরাস ছাড়া 10টা ডাক্তার দেখলে এইটুকুই আছে, এইটুকুই ফসফরাস দিয়ে বাবা, পরে ফের দেখা যাবে। তো আজকের আমরা যেটা বুঝলাম যে নিউ সিমটমস যখন অ্যাপিয়ার হয়, তখন সেই নিউ সিমটমস যে সবসময় নেগেটিভ রেজাল্ট প্রদান করে, অ্যাকচুয়ালি তা নয়। লোয়ার লেভেলে এটা খুবই স্বাভাবিক ঘটনা, যেখানটায় রোগীর ভাইটাল অর্গান গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানটায়, এবং যেখানটায় সিমটমস এর প্যাটার্ন 2-3টা কিনোট ছাড়া আর কিছুই নাই, এরকম কেসের ক্ষেত্রে আপনার ওষুধ দেওয়ার পরে যদি নতুন সিমটমস ডেভেলপ করে, আপনি দেখবেন সেটা আগের থেকে বেশি সুন্দর পরিমাণে কোনো না কোনো মেডিসিনের সঙ্গে ম্যাচ করছে। যখনই এরকম ঘটনা ঘটবে, তখনই আপনি ভাববেন এটা হচ্ছে ওয়ান সাইডেড প্রেসক্রিপশন ছিল, বিকজ আপনি ওয়ান সাইডেড কেসের মধ্যে সঠিক
পার্শিয়াল সিমিলিমাম ঔষধ প্রয়োগ করেছেন। পরবর্তীকালে আপনার গাইডেন্স হচ্ছে ওই সমস্ত নতুন সিমটমস ডক্টর হ্যানিম্যানেরই নির্দেশ, নতুন এবং পুরাতন যা কিছু আছে ধরে একটা টোটাল প্রেসক্রিপশন করা। এটার কারণ কি? কারণ হচ্ছে ভাইটাল ফোর্স এতটাই দুর্বল ছিল যে সে সিমটোলজি বিকাশ করার ক্ষমতায় ছিল না। লোয়ার লেভেল অফ হেলথ এর মধ্যে আপনি জেনারেল উন্নতির আশা, সিমটমস এর অ্যাগ্রাভেশনস এবং এনার্জি প্যাটার্ন ভালো হওয়ার কথা চিন্তা করতে পারেন না, কারণ তার ডিফেন্স মেকানিজম এবং ভাইটাল ফোর্স দুটোই খুবই কম্প্রোমাইজড কন্ডিশনে আছে। সেই কারণের জন্য প্রথমে আপনাকে তাকে উত্তেজিত করতে হবে, ভাইটাল ফোর্সকে একটু স্টিমুলেট করতে হবে, আর একটু শক্তিশালী করতে হবে। করার ফলে সে তখন আরো কিছু সিমটমস প্রডিউস করার মতো ক্ষমতার মধ্যে আসবে। তখন আপনি নতুন প্যাটার্নের উপরে ঔষধ প্রয়োগ করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করতে করতে একটা সময় আপনি একটা পরিষ্কার রেমেডির পিকচার দেখতে পাবেন। তার মানে সে অলরেডি তার গ্রুপের লেভেল আপ হয়েছে এবং সে এখন আর গ্রুপ সি তেও নয়, বি তে প্রবেশ করছে। তো গ্রুপের লেভেল উন্নতি করাই হচ্ছে প্রথম টার্গেট থাকে, যে লেভেল অফ হেলথ উন্নতি হইতেই হবে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এমন ট্রিটমেন্ট সিস্টেম যেখানটায় তার ভাইটাল ফোর্স, তার ডিফেন্স মেকানিজম, তার প্রতিরক্ষা ব্যবস্থা, তার এনার্জি লেভেল, তার মেন্টাল, তার ইমোশনাল, তার ফিজিক্যাল এবং তার লোকাল সমস্ত কিছুর মধ্যে উন্নতি দেখা দিতে হবে। তবেই কিনা সত্যিকারের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে বলে ধরা হবে, না হলে হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হয়েছে কিছুই হয় না। তো বুঝতেছেন আপনারা লেভেল অফ হেলথ কতটা ইম্পর্টেন্ট। এই লেভেল অফ হেলথ কে বোঝা এবং সেটাকে অ্যাপ্লাই করা এবং সেটার মাধ্যমে পেশেন্টের প্রগনোসিস করা, যে ভাবি ফল কি আসতে চলেছে, এই সমস্ত কিছু বুঝতে গেলে আপনাকে লেভেল অফ হেলথ অবশ্যই জানতে হবে। লেভেল অফ হেলথ এর ক্লাস করার মতো মাস্টার এবং বুঝা খুবই কম আছে। বেশিরভাগই ডাক্তার যারা প্র্যাকটিস করেন তারা অ্যাকচুয়ালি, বেশিরভাগটার কথা বলছি, অবশ্যই ইমানদার ব্যক্তি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো হচ্ছে কি, যারা ইমানদারির সাথে প্র্যাকটিস করতেছেন তাদের কথা বাদ দিলাম। তো সেরকম ধরনের টিচিং খুবই অভাব আছে। অনেক কষ্টে অনেক মাধ্যম দ্বারা আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আপনাদের সামনে বলি। তো নেক্সট আমাদের জানুয়ারি থেকে আরেকটা ক্লাস স্টার্টিং হতে চলেছে। অনেক আমার বন্ধু, অনেক ছাত্র রিকোয়েস্ট আছে স্যার লেভেল অফ হেলথ এর ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু করলে ভালো হয়। তো আমি চিন্তা ভাবনা করছি, অনেক কিছু পড়াশোনা করতে হয়, নোট করতে হয়, সেগুলো চলতেছে কাজ। ইনশাল্লাহ জানুয়ারি থেকে আমাদের লেভেল অফ হেলথ এর বাকায়দা ক্লাস একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো যাদের মনের মধ্যে প্রশ্ন, যারাই সুন্দরভাবে প্রেসক্রিপশন করতে চান, বুঝতে চান যে কেমনে ফলো আপ চার্জ করতে হয়, লেভেল অফ হেলথ কেন বেশি এত ইম্পর্টেন্ট, আপনারা দেখছেন লেভেল অফ হেলথ চেঞ্জ হলে পেশেন্টের রেজাল্টই একদম পুরো অন্যরকম হয়ে যায়। আবার আপার লেভেলে যেটা ঠিক আছে সেটা লোয়ার লেভেলে ঠিক নাই, যেটা লোয়ার লেভেলের ঠিক আছে সেটা আপার লেভেলে ঠিক নাই। সব পেশেন্টের একই রকম ফর্মুলাতে উন্নতি হবে না এবং সব জায়গায় প্রত্যাশা এটা ঠিক হতেই হবো, সেই প্রত্যাশাটা কখন করবেন? বেশিরভাগ হোমিওপ্যাথি, আমি যখন ফার্স্ট হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতাম তখন আমি চাইতাম যে আমার প্রত্যেকটা রোগী ভালো হইতো। এখন যে জমিতে আমি পেশেন্টের মাঝে মাঝে এই কথাটা বলি যে দেখেন, বীজ আমার হাতে ভালো মাত্রায় আছে, কিন্তু জমি যদি উর্বর না হয়, তো যতই আপনি রাশিয়ান বীজ দেন আর আমেরিকান বীজ দেন, ফলন কি ভালো হইবে? আপনি যদি ওই কটা বীজ নিয়ে যদি মরুভূমিতে গিয়ে রোপণ করেন, তাহলে মরুভূমিতে কি চাষ হবে? বলেন, ধান চাষ হবে? মরুভূমির মধ্যে মোটেই উর্বরতা নাই। তাহলে উর্বরতাও তো জমি তো একটা ফ্যাক্ট, তাই না? শুধু বীজ তো ভালো কোয়ালিটির হলে হইব না, হবে কি? আপনারা বলেন। তো ঠিক সেরকম লেভেল অফ হেলথ, প্রত্যেকটা মানুষের শরীর, তার প্রতিরক্ষা ব্যবস্থা, তার ভাইটাল ফোর্সের সমান কেমন আসতে পারে? আর একই রেজাল্ট
দিয়ে সমস্ত রোগীকে বিবেচনা করা এটা কি যুক্তিসঙ্গত? ডক্টর বিতুল কাছে এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একই ধরনের রেজাল্ট ইন্ডিভিজুয়াল, আমরা প্রত্যেকটা পেশেন্টকে ইন্ডিভিজুয়াল ভাবে চিন্তা ভাবনা করি স্বতন্ত্র একজন ব্যক্তি হিসাবে, তার রোগকেও স্বতন্ত্র হিসাবে ধরি, তাহলে রেজাল্টও স্বতন্ত্র কেন হবে না? আপনারাই বলেন, স্বতন্ত্র রেজাল্ট কেন হবে না? একটা তো অত্যন্ত গ্রুপ থাকতে হবে, যে হচ্ছে কি আর্সেনিক দিলাম একটা রুগীকে, সে চটচড় করে ভালো হয়ে গেল। একটা রুগীতে আর্সেনিক দেওয়ার পরে আরো কিছু সিমটোলজি এসে সামনে এসে দাঁড়ায় গেল, কিছুই হলো না, একটু সামান্য একটু কমেছে মাত্র। এই রেজাল্টটা সব ক্ষেত্রে সবাই ভুল মেডিসিন প্রেসক্রিপশন করছে। আর যারা কনস্টিটিউশনাল মেডিসিন মানে জন্ম তো একটাই মেডিসিন তার, হ্যাঁ, সেই মেডিসিনটা খুঁজতেছে সারা জীবন ধরে। কেমন ধরনের পাগল তারা! এটা কি কখনো সম্ভব? এটা একমাত্র সম্ভব যাদের লেভেল অফ হেলথ সব থেকে হাই কন্ডিশন, অর্থাৎ গ্রুপ A1 এবং 2, এদের কনস্টিটিউশন সারা জীবন একই রকম থাকে, চেঞ্জ হয় না, কোনোভাবেই এফেক্ট হয় না। আল্লাহ এদেরকে এত মজবুত শরীর, এত মজবুত ক্ষমতা দিছে, মানে রোগের প্রতিরোধ ক্ষমতা দিছে, যে তারা এফেক্টেড হয়ই না। কিন্তু বর্তমান যুগে এরকম পেশেন্টের পরিমাণ মাত্র 1 থেকে 2%। সব হিমালয় ভালো ভালো স্বাস্থ্যকর জায়গায় বসবাস করতেছে, তারা কোনো কৃত্রিম ফুড, শহুরে জীবন, ড্রাগস, অ্যালোপ্যাথিক মেডিসিন এসব থেকে অনেক দূরে আছে। কেবলমাত্র যারা গ্রামীণ লাইফের মধ্যে আছে, অনেক বয়স্ক ব্যক্তি দেখবেন 98-99 বছর বয়স পর্যন্ত বেঁচে আছে, তাদের জীবনের রোগের কন্ডিশন হিসাব করে দেখবেন, তাদের যদি কোনোদিন পান এরকম পেশেন্ট, জিজ্ঞাসা করবেন জোয়ানি বয়সে তাদের রোগ বলে কি জিনিস সেটা তারা জানতোই না। সেই সমস্ত পেশেন্ট কই পাবেন বলে? তাদেরই কনস্টিটিউশনাল মেডিসিন লাগবে। তো আমাদের তো কনস্টিটিউশন আমাদের সমস্ত কিছুতে চেঞ্জ হইতেছে, আমরা কৃত্রিম খাওয়া দাওয়া, উল্টো পাল্টা রাসায়নিক খাওয়া দাওয়া, উল্টো পাল্টা জীবনযাত্রা, এই সমস্ত কারণে আমাদের লাইফ, আমরা অনেক বেশি পরিমাণে সাপ্রেস কন্ডিশনের মধ্যে আছি। আমাদের আজকের আর্সেনিক দেখা দিলে কালকের ফসফরাস দেখা দেয়, পরশুদিন ফের কিছুদিন বাদে ফের সেটটা চেঞ্জ হয়ে যায়, বিকজ উইক ভাইটালিটি, উইক ভাইটাল ফোর্স চেঞ্জ হইতে থাকে, ইনফ্লুয়েন্সের দ্বারা প্রভাবিত হইতে থাকে কন্টিনিউয়াসলি। একটা সাপ্রেশন পরে আরেকটা সাপ্রেশন, যখন আপনি একটা একটা করে খুলতে থাকবেন, আবার সেই কনস্টিটিউশনাল মেডিসিন পর্যন্ত চলে যেতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। আপনাদের প্রশ্ন করার জন্য 5টা মিনিট সময় দেওয়া হলো। আপনারা গ্রুপ 8 বা এই 8 নম্বর অবজারভেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি বলতে পারেন। হ্যালো, স্যার মনে হয় কারো প্রশ্ন নাই। যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস আজকের এই পর্যন্তই সমাপ্ত। নেক্সট ক্লাস হচ্ছে অবজারভেশন নাম্বার 9, যেখানটায় যে সমস্যাটা আমরা ক্লিনিকে বেশিরভাগ ফেস করে থাকি। একটা সুন্দর মেডিসিন দিলাম, ঠিক দেওয়ার পরে রোগী খুবই ভালো চললো, 1 মাস 2 মাস খুবই ভালো গেল, আবার সেই কষ্ট আবার ফিরে আসতেছে। কেন ফিরে আসছে, কিভাবে আসতেছে, কি করণীয় এখানটায়, এই ব্যাপারে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, নেক্সট বুধবার ইনশাল্লাহ। তাহলে আমার সাথে যারা জুড়েছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, এবং তাই প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করি, এবং সবাই ভালো মতো প্র্যাকটিস করেন, মানুষের উপকার করা, মানুষের বা রোগীদের ব্যথা যন্ত্রণা কষ্টকে দূরীভূত করার আপ্রাণ চেষ্টা করেন, হোমিওপ্যাথিকে পুনর্জীবিত করেন, সঠিক হোমিওপ্যাথিকে মানুষের সামনে প্রেজেন্ট করেন, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম।
জি স্যার, কোথাও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।